আসসালামু আলাইকুম সবাইকে। চলে এসেছি আপনাদের সাথে আমার এই জুন মাসের বাগানের আপডেট ভিডিও শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ বাগানের অবস্থা খুবই ভালো। ছোট ছোট চারাগুলো প্রতিদিন বড় হচ্ছে। আজকে এখানে এসে দেখি যে টমেটো চারাগুলো খুবই হেলদি। এখানে থেকেই শুরু করি। এই যে টমেটো চারাগুলো এখানে এখন পর্যন্ত চারা লাগানোর পর থেকে এ পর্যন্ত আমি কোনো প্রকারই তেমন সার ব্যবহার করিনি। যেহেতু আমি অর্গানিক বাগান করি সে কারণে এখানে যে মাটিটার মধ্যে আমি ছোট ছোট টমেটোর চারাগুলো লাগিয়েছিলাম 1 থেকে 1.5 মাস আগে, সেখান থেকেই গাছগুলো এই যে হেলদিভাবে বেড়ে উঠছে। এখানে ওই যে পুরো বছরে যে সার রান্নাঘরের সবজি পচা জিনিসগুলোকে পচিয়েছিলাম সেইটাই এই মাটির মধ্যে ফেলতাম, এবং এইগুলো যখন একেবারে উর্বরতায় ভরপুর হয়ে যায় তখন যে গাছই লাগানো হোক না কেন সেখান থেকে কিন্তু গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে। এক্সট্রা কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না। এখানে টমেটো গাছের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, প্রচুর পাতা হয়, সেই পাতাগুলো কেটে দিতে হয়। যারা নতুন গার্ডেনার আছেন তাদের জন্যই বলছি, এখানে প্রত্যেকটা পাতা যেন নিচে থেকে, বড় বড় পাতাগুলো রেখে কোনো লাভ নেই, এগুলো গাছের শক্তি নিয়ে নেয়। এগুলোকে প্রথম থেকেই এভাবে যখন দেখবেন যে গাছটা খুবই ঝাঁকালো হয়ে গেছে তখন সেখান থেকে এভাবে নিচে থেকে মোটা যে ডালগুলো থাকে সেগুলোকেই তুলে ফেলতে হয়। আমি কিছুটা তুলে ফেলেছিলাম, তারপর ভিডিও করার জন্য আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখনও অনেক রয়েছে। আর নিচে যে আগাছা হয় এগুলো তো তুলতেই হয়, নেভার এন্ডিং একটা ব্যাপার। 7 দিন পর পরই দেখা যায় যে এই ধরনের মাটিতে যখন গাছ লাগানো হয় তখন সেখানে আগাছায় পরিপূর্ণ হয়ে যায়। অনেক সবজি লাগিয়েছি, তবে এবছর বাগানের ক্ষেত্রে বা ভিডিও শেয়ার করার ক্ষেত্রে আমি একটু আসলে পিছিয়ে আছি, সময় করতে পারি না। এখানে এই যে ক্রোজেট চলে এসেছে আলহামদুলিল্লাহ। এবছর আমি খুব বুঝে বুঝে লাগিয়েছি, কারণ গত বছর এত ক্রোজেট হয়েছিল যে পরে কি করব সে কারণেই খুব বেশি লাগাইনি, 5 থেকে 7টা মাত্র গাছ লাগিয়েছি। এই যে এখনই কিন্তু চলে এসেছে এবং প্রত্যেকটাই খুবই ইয়েলো ক্রোজেটও লাগিয়েছি। আর এবছর দেখলাম যে আমি বিএনকিউতে আমাদের এখানে গিয়েছি, তেমন কোনো চারা আমি এখন পর্যন্ত পাইনি। আসলে এটার জন্য আমি ভেবেছিলাম যে ব্রোকলির চারাটা এনে লাগাবো, কিন্তু আসলে সেখান থেকে আমি চেষ্টা করি এখানকার যে সবজিগুলো হয় সেগুলো আমার কাছে খুব ভালো লাগে, খুব সহজে হয়। এই যে এগুলো কিন্তু ডাঁটা শাক, আমি কিন্তু এগুলো লাগাইনি। এটা গত বছর যেহেতু এখানে কিছুটা লাল শাকের বীজ ছিটিয়েছিলাম সেখান থেকেই কিন্তু এবছরও এই যেভাবে লাল শাকের, এটা একটা সবচেয়ে বড় গুণ, লাল শাক তারপরে বোত্তা শাক, এগুলো কিন্তু একবার যদি হয় আপনার বাগানে দেখা যায় প্রতি বছর সেখান থেকে একইভাবে বেরোয়। এটা একটা সত্যি খুবই ভালো লাগে। এবছর তো আমি তেমনভাবে লাল শাক লাগাইনি, দেখলাম যে চারদিক দিয়ে ডাঁটা শাক লাল শাক বেরোচ্ছে। এটা হচ্ছে আমার কর্ন বাগান, আমি প্রথম চাষ করছি। এই যে প্রায় 20 চারা লাগিয়েছি এবং গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে উঠছে। এখানে টমেটো, ক্রোজেট এবং কর্ন, আর এই সাইডে এই নেটের ভেতরে কিন্তু ফুলকপি লাগিয়েছি। ফুলকপির এই নেটগুলোকে তুলে পরিষ্কার করতে হবে, কারণ ভেতরে প্রচুর পাতা স্লাগ খেয়ে ফেলছে। আর এখানে কিছু পামকিন, এই যে দেখা যাচ্ছে যে কিভাবে আগাছায় ভরে যাচ্ছে। একটু বৃষ্টি হোক তাতেই কিন্তু দেখা যায় যে একটু শিকড় থাকলে সেখান থেকে এই আগাছা জন্মানো শুরু হয়ে যায়। এখানে কিছু মূলাও লাগিয়েছি, তারপরে এখানেও ফুলকপি একটু ঢেকে রাখতে হয় ফুলকপি গাছের ক্ষেত্রে, না হলে দেখা যায় যে পোকার আক্রমণ হয়ে যায়। এটা তো দেখালাম যে এটা আমার ভুট্টা বা কর্নের। এখানে টমেটো, এখানে ক্রোজেট, এখানে এবছর, অন্য বছর আমি এখানে স্ট্রবেরি লাগাই, এবছর কিছু ফুলের বীজ ছিটিয়েছিলাম।
লাউ গাছগুলোর যত্ন করতে হবে। লাউ গাছের অবস্থা, লাউগুলো আমি আসলে বড় হতে দিচ্ছি, যে তারপরে পাতাগুলোকে কেটে দিব। এর মধ্যে কিন্তু কিছু কিছু গাছে লাউ চলে এসেছে, যেগুলো আমি রাখবো না, আপনাদের সাথে শেয়ার করব। আর সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে এবছর আমার বাগানে প্রচুর শাক, আলহামদুলিল্লাহ সব ধরনের শাক আমি লাগিয়েছি। মূলা শাক, তারপরে ডাঁটা শাক তো হচ্ছে, সরিষা শাক, যারা আলু শাক খান আলু শাক, আমি আসলে আলু শাকটা খাই না। আর তারপরে আর কি দিয়েছি, বোত্তা শাক তো হচ্ছে, প্রায় 4-5 ধরনের শাক আমার বাগানে। স্পিনাচ, সরিষা, তারপর মেথি শাক, কোনটা রেখে কোনটা খাই। আর এটা হচ্ছে আমার গ্রিন হাউসের ভেতরে, এগুলোই মোটামুটি গাছ আমার। আরেকটা গ্রিন হাউসের মধ্যেও আছে, সেখানে অবশ্য টমেটো গাছে টমেটো চলে এসেছে। এগুলো ক্যাপসিকামের গাছ। অনেকের বাগানে অবশ্য হারভেস্টিংও শুরু হয়ে গেছে যদিও। এখানে আমার এগুলো ঢ্যাঁড়সের চারা। ঢ্যাঁড়সের চারা যদি গাছটা বাঁচানো যায় তবে কিন্তু বেশি দিন লাগে না, যখন একদম গরম পড়বে। এটা আমার চিচিঙ্গা গাছের এই হচ্ছে আপডেট। আমার এবছর খুবই শখ ছিল যে আমার সিম গাছ হবে, কিন্তু সিম গাছের খুবই বেহাল দশা। তবে বেগুন গাছগুলো খুবই ভালো মতো বেড়ে উঠছে আলহামদুলিল্লাহ। যে কাজটা করতে হবে, বেগুন গাছের পাতাতে জানি খেয়াল রাখতে হয় যেন পোকার আক্রমণ না হয়ে যায়। আমার কিন্তু পোকার আক্রমণ হয়েছিল, সেখানে আমি হোম রেমেডি দিয়েছি। এবং স্লাগ অনেক সময় একবার যদি টেস্ট পেয়ে যায়, বারবার এসে প্রতিদিন রাতে এসে স্লাগ কিন্তু গাছগুলোকে একেবারে 12টা বাজিয়ে দেয়। এখানে পুঁই শাক, এটা একটা লাউ গাছ, যেটা আমি বিলেতের বাগান বাড়ি ভাইয়ের থেকে এনেছি। এখানে শসা, তারপরে এই যে এখানে ছোট ছোট ডাঁটা শাক। এই হচ্ছে আমার গ্রিন হাউসের অবস্থা। দেখা যাবে যে এখানে দেখতে মনে হচ্ছে অনেক কম, কিন্তু যখন এই গাছগুলো বড় হয়ে যাবে এই গ্রিন হাউসটা কিন্তু একেবারে জঙ্গলের মতো হয়ে যাবে। আর এই হচ্ছে আমার ফুলকপির বাগান। বেশ কিছু, আমি তো আসলে যখনই চারা হয় আমি ফেলতে পারি না, সে কারণে আলহামদুলিল্লাহ প্রচুর ফুলকপি হয়েছে, এবং ফুলকপিও কিন্তু আসা শুরু করেছে, যেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। এখানে লাউ গাছের 2টো লাউ গাছ রেখে 3টা লাউ গাছ রেখেছি, বেগুন গাছ রেখেছি। এদিকে আরেকটা পলিটানেলের গ্রিন হাউস। মোট 3টা গ্রিন হাউসের মধ্যে দেখা যায় যে আসলে অনেক সময় ভিডিও করার সময় এতগুলো ঘুরে ঘুরে দেখানো খুব কষ্টকর হয়ে যায়, এবং ছোট মাঝখান থেকেই কিন্তু ফুল আসা শুরু করে। এই যে এখানে ইনশাল্লাহ গরমটা পড়লে, তবে এই ফুলকপি গাছেও প্রচুর পোকা হয়, যা কিনা পুরো বাগানকে নষ্ট করে দিতে পারে। সেজন্য খুবই কেয়ারফুল থাকতে হয়। যদি একবার এই ধরনের পোকা দেখা যায় ফুলকপি গাছে, তখন কিন্তু অন্যান্য গাছগুলোকেও নষ্ট করে ফেলে। আমার হচ্ছে এই জুন মাসের বাগান আপডেট। ইনশাল্লাহ এর আর 1 মাসের মধ্যেই আশা করা যায় সবগুলো গাছই আরও বড় হয়ে যাবে, এবং এর মধ্যে মনে হয় হারভেস্টিং। তবে প্রতিদিনই কিন্তু আমি শাক, ধনিয়া পাতা এগুলো তো খাচ্ছি নিয়ে। এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।